বজ্জাত, খাটাস, খবিস একটা। আমাকে আমাকে কিস করলো। খাটাসটাকে মজা বোঝাবো আমি, তখন টের পাবে কত ধানে কত চাল। কথাগুলো মনে মনে চিন্তা করে মুখ বাঁকিয়ে চলে গেল বারান্দায়। মাঝখানে প্রায় 2 মাস কেটে গেছে। অর্ণ আর পৃথার মাঝে এখন সবটাই স্বাভাবিক হচ্ছে। ওদের ঝগড়া, খুনসুটি, অর্ণর পৃথাকে বিরক্ত করা, হুটহাট করে কিস করা, ওর কাছে চলে আসা, সবটাই এখন ভালো লাগে পৃথার। ও বুঝতে পারছে যে ও ভালোবেসে ফেলেছে অর্ণকে। মানুষটা সত্যিই অসাধারণ। এত টাকা পয়সা পাওয়ার থাকার পরও কখনো সেগুলো দ্বারা খারাপ কিছুই করে না, যা পৃথার মন আকৃষ্ট করেছে। তাই তো এত অল্প সময়ে ওকে ভালোবেসেছে। এখন শুধু ওর ভালোবাসি বলার পালা। ও খুব ভালোভাবে বুঝে গেছে এই মানুষটিকে ছাড়া ওর এক মুহূর্তও চলবে না, এক মুহূর্তও না। তাই ও স্বীকার করবে ওর ভালোবাসা। হ্যাঁ, ও স্বীকার করবেই। আনমনে বারান্দায় বসে ভেবে চলেছে এতদিনে ওদের খুনসুটির কথা। সেদিন অর্ণ পৃথাকে ওভাবে কিস করাতে ও পরদিন এই ঠান্ডা কনকনে শীতের রাতে ওর গায়ে ঠান্ডা পানি ঢেলে দেয়। অর্ণ হড়বড়িয়ে উঠে বসে, পৃথাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। তারপর চোখ মুখ কুঁচকে বিরক্তি ভাব এনে বলল, এটা তুমি কি করলে পৃথা? আমার এত শান্তির ঘুম তোমার সহ্য হলো না বুঝি? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। বলেই পৃথা আর অর্ণ ছোটাছুটি শুরু করলো। এক পর্যায়ে পৃথা হাঁপিয়ে গেলে অর্ণ ওকে ধরে ফেলে। এবার কোথায় যাবেন মিস ওয়াইফি? এত রাতে আমার ঘুম ভাঙানোর শাস্তিটা ঠিক কিভাবে দিব বলো তো? কিসের শাস্তি? আর কেন দেবেন শাস্তি? আমি কি করেছি হ্যাঁ, যে আমায় আপনি শাস্তি দেবেন? আপনি সকালে যা করেছেন আমিও তাই করেছি। কি এমন করলাম আমি যার জন্য আমার ঘুমটা নষ্ট করেছো তুমি? কি করেছেন মনে নেই? দেখেছেন, এমন অপকর্ম করার পর কে বা মনে রাখে? একথা শুনে খানিকটা থতমত খেয়ে গেল অর্ণ। ঘাবড়ানো ফেস নিয়ে বলল, মানে কি বলতে চাও তুমি? কিসের অপকর্ম? সরু চোখে কপাল কুঁচকে প্রশ্ন করলো অর্ণ। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ণের দিকে, তারপর গড় গড়িয়ে বলতে থাকলো, এই যে আপনি সকালবেলা আমার নিষ্পাপ ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করলেন, তাই আমি আপনার ঘুম নষ্ট করেছি। ব্যাস, সুদবোধ। ওহো, তুই এই কাহিনী? আমি তোমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করেছি? তাহলে এখন তো আমি রোজ করব। আর এখন তোমার শাস্তি হলো। বলেই বাঁকা হাসলো অর্ণ। পৃথা ওর হাসির মানে বুঝতে পেরে ছটফটিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আরো আঁকড়ে ধরলো অর্ণ। ওর চুল মুঠো করে ধরেছে এক হাতে, আর অন্য হাতে ওর গাল ধরে ইচ্ছে মতো শুষে নিচ্ছে। প্রায় 5 মিনিট পর ছাড়লো ও পৃথাকে। পৃথাকে ছাড়া পেতেই চড়ে চড়ে শ্বাস টেনে নিচ্ছে। বেশ খানিকক্ষণ এভাবে থাকার পরপর কয়েকটা কিল বসিয়ে দিল অর্ণের বুকে। অর্ণ পৃথার দুহাত কবজি ধরে রাখলো। ওর দুহাত ধরেই বুকে টান মারতেই ও ঠিক বুকের মাঝে এসে পড়লো ওর মাথা। কান পেতে শুনতে লাগলো ওর বুকের ঢিপ ঢিপ শব্দ, কেমন সমান তালে বেঁচে চলেছে, খুব দ্রুত বেগে ছুটছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুনলো ও এই হৃদমাঝারির শব্দ। এই শব্দ যেন চিৎকার করে বলছে, পৃথা, পৃথা, এই পৃথা। শুধুই ওর নামের মালা ছাপছে যেন। ধ্যানমগ্ন হয়ে আছে ওর। এই নামের তালে তালে দুলে চলেছে সব। আকাশ বাতাস, চন্দ্র সূর্য তারা সবাই যেন সাক্ষী দিচ্ছে ওর ভালোবাসার। অর্ণ পৃথাকে কোলে তুলে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। তারপর নিজে ওর পাশে শুয়ে পড়ে, ওকে বুকের মাঝে আগলে নেয়। পৃথাও চুপটি করে ওর বুকে ঘুমিয়ে থাকে। এভাবেই ভালোবাসাময় কাটতে থাকে সময়। ভাবতেই মুচকি হাসি পৃথা। মনে পড়ে যায় অর্ণ আর আনিশার যৌথ কর্মকাণ্ডের শিকার হয়ে ওর কি অবস্থাটাই না হয়েছিল। ওর ঘরে একটা মিচকে ইঁদুর রেখে দিয়েছিল। রাতে তা দেখে একদম লাফালাফি শুরু হয়েছে পৃথার। এক পর্যায়ে লাফিয়ে অর্ণের কোলে উঠে পড়ে। অথচ সেদিন প্রথমবার নয়, যখনও অর্ণর কোলে চড়েছে।
তারপর সেদিন গোসলের পর বাইরে বেরোতেই সুতোয় পা বেঁধে ওর বুকের উপর গিয়ে পড়া, ওদেরকে সারাদিন রুমে লক করে রাখা, এই সবটাই ওই পুচকিটার কর্মকাণ্ড, যার সাথে ছিল ওর বাবাও। দুই বাবা মেয়ে মিলে ওদেরকে এক করার মিশনে নেমেছিল। সাথে অনিলাও কম সঙ্গ দেয়নি ওদের। অর্ণ তো এমনিতেই এক ধাপ এগিয়ে, আর তার পরিবার তার থেকেও দু ধাপ বেশি এগিয়ে। আজ সকাল থেকেই পৃথা একটু চিন্তা ভাবনায় মগ্ন। কি করবে তাই ভাবছে সে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। ওর এমন অস্থিরতা দেখে অনিলা ওকে প্রশ্ন করে। ও সবটা খুলে বলে। ও অর্ণের জন্য কিভাবে কি করবে, কিন্তু কোথায় অ্যারেঞ্জ করবে সেটাই ভেবে পায় না। অনিলা ওকে অর্ণের প্রিয় জায়গার সন্ধান দেয়, সেখানে নিরাপদ থাকবে ওরা। তবে অর্ণ যেন কিছুই জানতে না পারে সে বিষয়ে বারণ করে দেয়। তাই ওরাও কিছুই জানায়নি অর্ণকে। সারা সকাল ভেবে প্ল্যান করে সন্ধ্যায় অর্ণকে সারপ্রাইজ দেবে বলে। দেখতে দেখতে সময় চলে যায়। প্ল্যান অনুযায়ী সব সাজিয়ে নেয় পৃথা, তাও আবার নিজের হাতে কাউকে সাহায্য করতে দেয়নি। সবটা নিজের হাতে সাজাবে বলে নিজেও তৈরি হয়ে নেয় ওর মন মতো করে, যেভাবে ও সেই ডায়েরিটিতে পড়েছিল। অর্ণর কাছে নিজেকে সঁপে দিতে ওর মনের মাধুরী মিশিয়ে ওর প্রিয়র জন্য সবটা সাজিয়েছে ও নিজ হাতে। নিজেকে ও সাজিয়ে তুলেছে ঠিক সেদিনের মতো করে। অর্ণের ঘরে একদিন গোছগাছ করার সময় ও অর্ণর পার্সোনাল ডায়েরিটা পায়। কৌতূহল মেটাতে ও সেটা খুলে দেখে এবং প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো পৃথার হাস্য উজ্জ্বল মুখ, যেটা পৃথার অগোচরে ক্যামেরা বন্দি করেছে ও। কালো রঙের একটা শাড়ি পরিহিত ওই রমণী মিষ্টি হেসে ঘাড় বাঁকিয়ে কোনো সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। পৃথার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন প্রথম ও শাড়ি পরেছিল, তাও কলেজের নবীন বরণে। বন্ধুদের চোরাচুরিতে আর সেটাই থিম থাকার ফলে এক প্রকার পরতে বাধ্য হয়েছিল। ও শাড়ি পরতে পারে না, আর তেমন কমফোর্টেবল না হওয়ায় ওর অপছন্দের একটা তালিকায় শাড়ি পরাটাকে যুক্ত করত ও। সেদিন দুটো পাখির খুনসুটি দেখতে ভীষণ ব্যস্ত ছিল ও। তারপর আস্তে আস্তে ডায়েরিটা পড়তে শুরু করে। সেখানে প্রথমেই অর্ণের পৃথাকে ভালো লাগার দৃশ্যটি অন্তত ভালোবাসাপূর্ণ আবেগে লেখনীতে প্রকাশ করেছে অর্ণ। প্রথম যেদিন ওদের দেখা হয় সেদিন পৃথা ওর রেজাল্ট পাওয়ার পর বাড়ি ফিরছিল খুশি মনে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাস্তার দুস্থ ও গরিব অসহায় মানুষদের খাবারের আয়োজন করেছিল। ওদের তৃপ্তি করে খেতে দেখে যেন ওর প্রাণ তৃপ্ত হয়েছিল। বাড়ি ফেরার পথে এক বৃদ্ধ ব্যক্তির রাস্তার পারে অসুবিধে হওয়ায় ও রিক্সা থেকে নেমে সাহায্য করেছিল তাকে রাস্তা পারাপারে। বৃদ্ধ ব্যক্তিকে সালাম করে আশীর্বাদও নিয়েছিল। ঠিক সেই সময় সেখান দিয়ে নিজের পার্সোনাল গাড়ি করে যাচ্ছিল অর্ণ। ও যখনই মেয়েটিকে সাহায্য করতে গাড়ি থেকে নামতে যাবে তখনই পৃথা আসে সেখানে। একটা শুভ্র রঙের গোল জামা পরনে, সাথে হোয়াইট চুড়িদার আর স্কাই ব্লু রঙের ওড়না, হাতে সুন্দর কারুকাজ করা নীল চুড়ি আর চোখে কাজল। অপরূপ সুন্দরী সেই রমণীতে মুগ্ধ হয়েছিল অর্ণ। ওর ঘন কালো উন্মুক্ত কেশে যেন হারিয়ে গিয়েছিল অর্ণ। আর তার সাথে এভাবে একজন বৃদ্ধ ব্যক্তির দিকে ওর সাহায্যের হাত বাড়ানোই ওর সর্বপ্রথম ভালোবাসার কারণ। সেদিন প্রথমেই ওর পৃথার অমায়িক হাসিতে আটকে গিয়েছিল। বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। কেন জানে না এই অজানা মেয়েটিকে খুব কাছের মনে হচ্ছিল। মনের অন্তঃস্থল থেকে মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল ও। তারপর থেকে ওর প্রতি লক্ষ্য রাখা, ওর সম্পর্কে সবকিছু খোঁজ খবর নেওয়া, ওর দিকে কেউ বাজে নজরে তাকালে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, মূলত খুব ভালোভাবে আসক্তিতে ঘিরে ফেলেছিল ওকে। পৃথার আর তনয়ের কথা জানতে পেরে অর্ণ খুব রেগে গিয়েছিল, খুব ভাঙচুর করেছিল, তনয়কে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু ওর এমন আচরণ পৃথার মনে বিরূপ প্রভাব ফেলছিল, কারণ পৃথা তনয়কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। অর্ণ যখন তনয়কে থ্রেট করে তখন পৃথাও অর্ণকে বলে দেয় যদি তনয়ের সামান্য আছরও লাগে তবে ও নিজে শেষ করে দিবে। ওর এমন উক্তিতে অর্ণের বুকে রক্তক্ষরণ হয়েছিল। যখন আপনারই ভালোবাসার মানুষটি আপনাকে ব্যতীত অন্য একজনকে ভালোবাসে, তাও একটা লয়াল ভাবে, তখন অপর ব্যক্তির বুকের ভিতরটা দমড়ে মুচড়ে যায়। তারপর থেকেও তনয়ের কোনো ক্ষতি করেনি, সরে যেতে চেয়েছিল ওদের জীবন থেকে।
পৃথার ভালোবাসা আর ঘৃণা ওকে বুঝিয়ে দিয়েছিল ও ভালোবাসার যোগ্য নয়। অন্তত রাগী জেদি অর্ণব পৃথার ভালোবাসায় কখন যে বদলে গেছে বেচারা নিজেও টের পায়নি। তবে অন্যায় সহ্য করা অসম্ভব ব্যাপার, তাই অন্যায়কারীকে ও নিজে হাতে শাস্তি দিত। একদিন অর্ণ জানতে পারে যে তনয় পৃথাকে ঠকাচ্ছে। তখন ওর মাথায় রক্ত চেপে বসে। পৃথার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করলেও সব সময় ওর উপর নজর ছিল। পৃথার জন্য তনয়কে কিছু না করতে পারলেও পৃথাকে বাধ্য করে নিজের কাছে ধরা দিত। এভাবেই প্রথম থেকে শেষ অবধি ভালোবাসায় ভরা আবেগী অনুভূতির মিশ্রণ থাকলেও পৃথার অবহেলায় ওর ভিতরটা কতটা দগ্ধ হয়েছে সেটা আর কাউকে না জানালেও নিজের একাকিত্বের সঙ্গী এই ডায়েরির পাতায় ঠিকই লিপিবদ্ধ করেছে। ওর পার্সোনাল ডায়েরিটা সবসময় তালা বন্ধ থাকলেও আজকে হয়তো ভুলেই অর্ণ সেটা খোলা ফেলে চলে গেছে। পুরো আলমারির এক কর্নারে খুব সুন্দর করে গোছানো কিছু পেইন্টিংস পায়। সেগুলো দেখে ওর চোখে জল চিকচিক করে। অর্ণের ভালোবাসার রং তুলি দিয়ে পৃথার হাস্য উজ্জ্বল কিছু অপরূপ সৌন্দর্যে ভরপুর কিছু পেইন্টিংস। এই সবটা জানার পর সেদিন খুব করে কেঁদেছিল পৃথা। লোকটা ওকে এত ভালোবাসতো, অথচ ও কিনা সেই মানুষটাকে প্রথম দিন থেকেই শুধুই কষ্ট, আঘাত আর অপমানে জর্জরিত করেছে। সেদিন থেকেই অর্ণের ভালোবাসায় নতুন করে আবদ্ধ করে নিজেকে। ফোনের ওপাশের ব্যক্তির বক্তব্য শুনে যেন আকাশ ভেঙে পড়ল পৃথার মাথার উপর। তীব্র বজ্রপাতের শব্দ কানে বাজতে লাগলো। ও থমকে গেছে। মুহূর্তেই চারপাশটা নিস্তব্ধ হয়ে উঠেছে। পৃথার হাত ফোনটা নিচে ঘাসের উপর পড়ে গেল আর ও নিচের ভর ছেড়ে দিল মাটিতে। ধপ করে বসে পড়ল মাটিতে। কোনো কথা নেই, একটা নিষ্প্রাণ বস্তু। শূন্য অনুভূতিহীন চাহনি আটকে আছে ঠিক সামনের দিকটায়। এমতো অবস্থা দূর থেকে একটা গার্ডের দৃষ্টিগোচর হলো, যে অর্ণের পার্সোনাল বডিগার্ড। সে দৌড়ে এসে পৃথার এমন অবস্থা থেকে উত্তেজিত হয়ে পড়ল। কি করবে বুঝতে পারছে না। এদিকে পৃথা তো হুঁশেই নেই, যে কোনো কিছু বুঝতে পারছে না। ও শুধু পলকহীন চাহনিতে তাকিয়ে। শকড ও ভীষণভাবে, মারাত্মক রকমের শকড পাওয়া। ওর বোধশক্তি হারিয়ে গেছে, কোনো কিছু বোঝার মতো অবস্থায় নেইও। এদিকে আরও কিছু গার্ড ছুটে এসেছে। চিন্তিত কণ্ঠে বারবার হাঁক ছেড়ে প্রশ্ন করছে। কি হয়েছে ম্যাম? প্লিজ বলুন, কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? কিছু বলুন ম্যাম, কি হয়েছে? আপনি তো বললেন স্যার কল করবেন। কি হয়েছে? স্যার কোথায়? স্যারের কিছু? বাকিটা মুখে আনতে পারল না ও। বুকটা ধুক ধুক করছে ওর। এতদিন ধরে স্যারের সাথে কাজ করে স্যার কতটা ভালোবাসে ওদের, কতটা স্নেহ করে। এই ভালো মানুষটার সাথে খারাপ কিছু হওয়ার কথা ও ভাবনাতেই আনতে পারে না। ও ভাবনার শেষ হবার আগেই পৃথা গগন বিদারী আওয়াজে চিৎকার করে উঠল অর্ণ বলে। চিৎকার করে কাঁদতে লাগলো। গার্ডের বুঝতে বাকি রইল না কি হয়েছে। সে অনায়াসে বুঝে গেল নিশ্চয়ই তার স্যারের বিপদ হয়েছে। ও পৃথাকে সামলানোর উদ্দেশ্যে বলল, কিছু হবে না ম্যাম, স্যারের কিছু হবে না। বলুন স্যার কোথায় আছে? আপনি কাঁদবেন না প্লিজ, আমরা দেখছি কি করা যায়। ও পৃথার ফোন তুলে সবটা জেনে ওরও কেমন যেন লাগছে। অর্ণের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হাসপাতালে। ভাবতেই বুকটা কেমন ভয় হচ্ছে। তাও ওকে সাহস রাখতে হবে। সেটা ভেবে কোনো মতে পৃথাকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর বাকিরাও সাথে গেল। আর এদিকে অর্ণের এমন একটা খবর পেয়ে অর্ণের বাবা ভীষণ ভেঙে পড়েছেন। অর্ণের মায়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। জানার পর থেকে কেঁদেই চলেছে, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। অনিলাও কেঁদেই যাচ্ছে, সাথে অর্ণের প্রিন্সেস আনিশাও। হসপিটালের ফোন পেয়ে জানতে পারে সবটা। পৃথা হসপিটালে পৌঁছে দৌড়ে অর্ণকে খুঁজতে ছুটে আসে। গাড়ি থামাতেই কোনো মতে নেমে দৌড় লাগাই ও। রিসেপশনে গেলে রিসেপশনিস্ট মেয়েটি ছলছলো চোখে সামনের একটা স্ট্রেচার দেখিয়ে দেয়, যেখানে সাদা কাপড়ে মোড়ানো একটি সুবিশাল দেহ। এই দৃশ্য দেখে ও প্রায় স্তব্ধ হয়ে যায়। পৃথার বুকটা কেঁপে ওঠে অজানা আতঙ্কে।
ভয়, হারানোর ভয়। খুবই আপন, খুবই কাছের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটিকে হারানোর তীব্র ভয় জেগে বসেছে ওর মনে। সামনের এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না ও। শূন্য মস্তিষ্ক জানান দিচ্ছে এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। রিসেপশনিস্ট এগিয়ে আসে ওর কাছে। ওর অবস্থা বুঝতে পেরে হালকা করে ধাক্কা দেয় পৃথাকে। রিসেপশনিস্ট মেয়েটার ধাক্কায় হুঁশে আসে পৃথা। মেয়েটা ওকে ইশারায় এগিয়ে যেতে বলছে। মলিন চেহারায় অনুভূতিহীন চাহনিতে এক পলক মেয়েটাকে ঘাড় বাঁকিয়ে দেখে তারপর সামনে তাকিয়ে চেয়ে থাকে সাদা কাপড়ে মোড়ানো দেহটাতে। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়। সাহস হচ্ছে না ওর, দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। নিঃশ্বাস আটকে আসছে, হার্টের বিট বেড়ে গেছে অসম্ভব গতিতে। ঘন ঘন নিঃশ্বাস বাস হচ্ছে। আর এত কিছুর পরও ও প্রার্থনা করছে ওর ভালোবাসা যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন অন্য কিছুতেই না হয়। এক পা এগোলে 4 পা পিছিয়ে যাচ্ছে। ওর অবস্থা দেখে আশেপাশের সবাই কান্না ভেজা চোখ নিয়ে ওকে নিষ্পলক দেখে চলেছে। কেউ কেউ আফসোস করছে, কেউ কেউ ওর জন্য চিন্তার পাহাড় গড়ে তুলেছে। এই তো যেমন এতটুকুন একটা মেয়ে এই বয়সে স্বামী হারাইছে, আহারে বেচারে কি হইব, মনে হয় খুব ভালোবাসতো। সবাই নানা কথা বলে যাচ্ছে, সবটা কানে এলেও মস্তিষ্কে পৌঁছতে অক্ষম। ও কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এলো ওই স্ট্রেচারের সামনে। ওখানে পৌঁছতেই ওর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। ভয়ে অন্তরাত্মা কাঁপছে। ও তো মানতে পারবে না, কিছুতেই পারবে না। অন্য কি করে পারলো ওকে এত বড় ধোঁকা দিতে, ওর ভালোবাসায় আবদ্ধ করে ওকে নিঃস্ব করে চলে যাওয়ার পরিকল্পনা করতে। না চাইতেও কাঁপা কাঁপা হাতের সাদা কাপড়টা সরাতে লাগলো। মুখটা দৃষ্টিগোচর হতেই ও ভয়ানক এক চিৎকার দিয়ে সেখানেই সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো তৎক্ষণাৎ। দুটো বলিষ্ঠ হাতে সে তৎক্ষণাৎ আঁকড়ে ধরল। পৃথা চোখ বন্ধের আগে স্পষ্ট একটা অবয়ব দেখতে পেল। চোখটা ঝাপসা ছিল ভীষণ, তবুও বুঝতে কষ্ট হয়নি অর্ণের মায়াবী শীতল সেই মারাত্মক চাহনি। অস্ফুট স্বরে অর্ণের গালে আলতো করে এক হাতে ছুঁয়ে বলে উঠল, অর্ণ। আর কিছু বলতে পারল না, অর্ণের বুকে লুটিয়ে পড়ল। সেন্স ফিরে হসপিটালের হোয়াইট সিলিংটা চোখে পড়ল। ঝাপসা লাগাই ভালো করে বোঝার চেষ্টা করলো কোথায় আছে ও। আস্তে ধীরে ঠাওর করতে পারল ও। তৎক্ষণাৎ চিৎকার করে ডাক লাগালো অর্ণকে। ওর অমন গগন বিদারী চিৎকারে অর্ণের বাইরের সিটিং থেকে ছুটে এসে হড়বড়িয়ে ডুবে ঢুকলো। ওকে দেখে পৃথার চোখ দিয়ে নীরব অশ্রু ঝরছে। অর্ণ আরো দুপা সামনে এগুতেই ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। চিৎকার করতে করতে বলল, কেন কেন এত দুষ্টু আপনি? এভাবে কেউ ভয় দেখায়? জানেন আমার কি অবস্থা হয়েছিল? আমার আপনাকে ছাড়া বাঁচবো না অর্ণ। আপনাকে ছাড়া বেঁচে থাকা বড় দায়, মরেও শান্তি পাবো না আমি। প্লিজ আর কখনো এমন করবেন না, আমি মরে যাব। হুশ, এসব বাজে কথা মুখে আনবে না। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটানো মৃত্যু সমতুল্য আমার কাছে। আমার নিঃশ্বাসে মিশে আছো, হৃদয়ের মাঝে বসত করছো। তুমি হীনা নিঃস্ব আমি, মূল্যহীন এ জীবনে আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে চাই শুধুই তোমাকে। আমার রূপলি চাঁদের জ্যোৎস্নায় স্নিগ্ধ ঝলমলে কিরণে আমি চাই শুধুই আমার শ্যামাকন্যাতে আসক্ত হতে। ভালোবাসি, খুব ভালোবাসি। হয়তো আপনার মতো বর্ণনা করতে পারবো না, তবে আমার অনুভূতিগুলো বর্ণনাতীত, যা বর্ণনা করে শেষ করা যাবে না। আমার অনুভূতিতে রাগে অনুরাগে, সুখে দুঃখে, হাসি কান্নায়, আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে আপনাকে চাই। শুধুই আপনার মাঝে মিশে থাকতে চাই, আপনাতে হারিয়ে যেতে চাই, আপনাতে বিমোহিত হতে চাই, আপনার ভালোবাসায় পরিপূর্ণ হতে চাই। ওদের ভালোবাসার স্বীকারোক্তির মাঝে কেবিনে প্রবেশ করলো অনিলা। আমাদের তো তোরা ভয় পাইয়ে দিয়েছিলি, এরকম কেউ করে বলতো? একটুও ভাবলি না আমাদের কথা? এমন কেন রে তোরা? জানিস কি যাচ্ছিল আমাদের উপর? পৃথার কাছ থেকে অনিলা আসার সাথে সাথেই দূরে সরে গিয়েছিল অর্ণ। এখন বোনের এমন অভিযোগ মাথা রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে ও একটা ক্ষুদ্র শ্বাস ফেলল। সবাইকে সবটা জানানোর পরও সবাই ওকে বকাঝকা করে যাচ্ছে।
প্রথমে মা, তারপর বাবা, ওই পুচকেটাও এখন আবার আপু, আর তারপর তার স্বামী মহোদয়, আর সব শেষে স্ত্রীর কাছে এক গাদা কথা শুনতে হবে। এই ভেবেই ওর কপালের ঘাম ছুটতে লাগলো। আয়োজন শেষে পৃথা অর্ডের জন্য রেখে যাওয়া চিরকুট পেয়ে বাড়ি ফেরার 2 মিনিটের মধ্যে আবার ছুটে যায় গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় তাজা ফুলের দোকান দেখতে পাই অর্ণ। সেখান থেকে পৃথার পছন্দের ফুল কিনতে নেমে যায় ও। আজ সাথে কোনো গার্ড নেই, তাই ফোন আর চাবি গাড়িতে ফেলে গিয়েছিল ভুলে। আর সে সময় সেখান থেকে সুযোগ বুঝে এক চোর গাড়িটি চুরি করে নেয়, আর দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টে তার মৃত্যু ঘটে। এটা মূলত একটা প্রি প্ল্যান্ড মার্ডার। অর্ণের মারার উদ্দেশ্যেই অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তা সফল হয় না। অর্ণ সবটা জানার পরপরই তাদের শেষ ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। অর্ণের শত্রুটাকে বাঁচিয়ে রাখে না, কারণ পরবর্তীতে সে শত্রুই বিষাক্ত নাগিনীর মতো ফনা তুলে ওকেই ছোবল মারবে। ফোন আর গাড়িটার মাধ্যমেই সবাই শনাক্ত করে যে এটা অর্ণ। অর্ণের আসতে দেরি হওয়ায় পৃথা ফোন করলে এমন ভয়াবহ দুঃসংবাদ শুনে নিস্তব্ধ হয়ে যায়। পৃথা যখন সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটা দেখেছিল, তখনই সেটার বিভৎস দেখে আঁতকে উঠেছিল। কেটে গেছে আরও কিছুদিন। খুবই ধুমধামের সাথে বিয়ে হয়েছে পৃথা আর অর্ণের। পৃথা বারান্দায় রাতের আকাশের অগণিত তারার মেলা দেখতে ব্যস্ত। ঠিক সেই সময় দুটো বলিষ্ঠ হাত তার পেটে হাত রেখে পেছন থেকে ছড়িয়ে ধরে ঘাড়ের চুলে নাক ডুবায়। পৃথা কেঁপে ওঠে অর্ণের এমন আদুরে স্পর্শে। আবেশে চোখচোরা বন্ধ করে নেয় পৃথা। অর্ণ খানিকটা বাদে মুখ তুলে পৃথাকে সামনে ঘুরিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, ভালোবাসি আমার শ্যামা কন্যা। আমিও আপনাকে ভীষণ 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 ভালোবাসি। আপনার এই বুকে একটু ঠাঁই দেবেন? শুধু এই বুকে নয়, আমার এই সম্পূর্ণ আমিটাকে আমি তোমার নামে লিখে দিয়েছি অনেক আগেই। আমারও নামই শুধুই তোমার, আর তুমি আমার। এমন মোহময়ী ভালোবাসা আদলে বাধা পড়ুক প্রেমিক যুগল। শত বাধা বিপত্তিকে কাটিয়ে এক হয়ে যাক ভালোবাসায় বাধা দুটি মন।